হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি ভাই বাংলা। তো দেখো, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি আর ডি এর কিন্তু আর বেশি দিন বাকি নেই। হাতে গোনা মাত্র কয়েকটা দিন। গ্রুপ সি এর জন্য আর মাত্র 20 দিন মতো আছে, আর গ্রুপ ডি এর জন্য 26-27 দিন ধরে রাখতে পারো। ঠিক আছে? তো এখন এই 20 দিন কি করব আমরা? সবার একটাই চিন্তা, ঠিক আছে? তো এখন তোমার হচ্ছে সিলেবাস দেখে কোনো লাভ নেই। আমি ইউটিউবে দেখছি সবাই সিলেবাসের ভিডিও দেখাচ্ছে, এই আছে ওই আছে। ঠিক আছে? 20 দিনে সিলেবাস শেষ করা সম্ভব না। কেউ করতে পারবে না, আমিও করতে পারবো না। তো এখন কি করতে হবে? এখন তোমার হচ্ছে রাজ্য সরকারের যে কটা পরীক্ষা হয়েছে প্রিভিয়াস ইয়ার, সেই সব কটা পরীক্ষা দিতে হবে। কারণ এমন তো না যে এই পরীক্ষাটা প্রত্যেক বছর হয়, শুধু এই পরীক্ষার 10-12টা সেট করলেই হয়ে যাবে। তো যদি ওরকম হতো তাহলে সেটাই করতে হতো। কিন্তু যেহেতু এটা হয় না, আমাদের কি করতে হবে? ডাব্লিউবি এসএসসির যে 2017 সালের কোয়েশ্চেন পেপারটা আছে, সেটা আজকে আলোচনা করব। ওখানে তোমরা বুঝতে পারবে কেমন লেভেলের কি কোয়েশ্চেন এসছে। ঠিক আছে? আর সেই একই লেভেলের হচ্ছে ফুড এসআইতে কোয়েশ্চেন হয়েছিল, সেই লেভেলটা আমরা কমপ্লিট করব। এটা 6টা সেট আছে। এটার পরে আমরা কি করব? ক্লার্কশিপ করব। ক্লার্কশিপে একটুখানি হাইফাই কোয়েশ্চেন এসছে, একটুখানি লেভেল আপ হয়েছিল এর থেকে। তো সেটাও করব। এরপরে মিসলেনিয়াস করব। পুলিশের দুটো করে এক্সাম হয় জানো, একটা ডাব্লিউবিপি, একটা হচ্ছে কেপি। তো ডাব্লিউবিপির দুটো এক্সাম, আবার কেপিরও দুটো এক্সাম, একটা হচ্ছে কনস্টেবল, একটা এসআই। তো এখানেও আমরা 4টে সেট পেয়ে যাবো। ঠিক আছে? আবার ডাব্লিউবিসিএস এর প্রিলি করব। তো এখানে আমি কি করব? জিএসটা কভার করব। ঠিক আছে? আর তোমরা যদি চাও এই সেটগুলো আমি টেলিগ্রামে ছেড়ে দেবো, ওখান থেকে হচ্ছে তোমরা ম্যাথ, ইংলিশ, রিজনিং এগুলো করে নিতে পারো। ঠিক আছে? আর কি থাকছে আমাদের বাকি? এন, ই, পি। এই জিনিসটা বাকি থাকছে হচ্ছে শুধু সিদের জন্য। ঠিক আছে? তো এইটার একটা সেপারেট ভিডিও করে আমি ছেড়ে দেবো, যেখান থেকে হচ্ছে তোমরা এই জিনিসটা কমপ্লিট করে নিতে পারবে, কভার করে নিতে পারবে। তো এইটার একটা ভিডিওতে টোটাল মানে এটা বুঝিয়ে দেবো, এটা যা যা কোয়েশ্চেন আছে সব করিয়ে দেবো। তো এটা করাবো হচ্ছে আমরা এই সার্কেলটা কমপ্লিট করার পরে। এই সার্কেলটা হচ্ছে আমাদের 16 থেকে 17টা ভিডিওতে হয়ে যাবে। তাহলে এক্সামের আগে 3 দিন পাবে শুধু এনইপিটা করার জন্য। আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না, জাস্ট 3-4টে থেকে কোয়েশ্চেন আসবে। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ভিডিও করে দেবো। আর এই যখন পড়বো না, এই চ্যাপ্টারগুলো যখন করবো, এর বিস্তারিত আলোচনা করতে করতেই কারেন্ট ইভেন্টস এর আসবে কোনো একটা টপিক পেলে, সেখানে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকবে সেগুলোও আলোচনা করে দেবো। তো এই জাস্ট এই সার্কেলটা কমপ্লিট করতে করতে আমাদের ফুল প্রিপারেশন হয়ে যাবে। আর এর থেকে সহজ উপায় আর নেই প্রিপারেশন করার। তো যারা যারা এখনো একদমই শুরু করোনি, কিছুই পড়োনি, তাদের জন্য এই ভিডিওটা 100% উপযোগী। আর যারা হচ্ছে পড়েছো, এখনো মানে কনফিডেন্স পাচ্ছ না কোথা থেকে কি করব, একটু ভয় ভয় আছো, চিন্তায় আছো, বা কোনো এক্সপিরিয়েন্স নেই প্রথমবার, তো তাদের জন্য এই ভিডিওটা কার্যকরী। ঠিক আছে? তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকে দেখি 2017 সালের ফার্স্ট কোয়েশ্চেন যেটা এসেছিল, জেপিইজি একটি ছবির ফরম্যাট। জেপিইজি পুরো কথাটি কি? ঠিক আছে? তো এখানে দেখো, জয়প্রকাশ এনার্জি, জয়েন্ট ফটোগ্রাফি এক্সটেনশন গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্টস গ্রুপ, জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল। তো এখানে দেখো এক্সপার্টসটা হয়ে যাবে। এক্সাম হলে বসে দেখো, এইটা তো এ তো হবেই না। ঠিক আছে? অপশন এলিমিনেশন করাও শিখতে হবে তোমাদের। সবসময় এমন হবে না যে জানা জিনিসই আসবে। এমন হবে যে যেই 3টে অপশন হবে না, সেই 3টে অপশন সম্পর্কে সব কিছু জানো, আর কোয়েশ্চেনও জানো না, অ্যান্সারও জানো না। বাকি 3টে অপশন এলিমিনেট করে দিলেই তোমার হয়ে গেল, অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে? তো চলো দেখা যাক। এখানে হচ্ছে যেমন ধরো বি আর সি এর মধ্যে ডাউট হতো। ঠিক আছে? তো এখানে এইটুকুই। আর এইখান থেকে আমরা বুঝলাম কি, আমাদের এই যে এক্সামটা আছে এখানে এরকম ফুল ফর্ম জিজ্ঞেস করবে, এগুলোকে অ্যাক্রোনিম বলা হয়। তো চলো এখানে কিছু পড়ে নিই আমরা। তো সবার ফার্স্টে আমি দেখো এই স্লাইডটা না তোমাদের জন্য দরকারি কিছু কিছু অ্যাক্রোনিম দিয়ে দিয়েছি। যেখানে হচ্ছে এটিএম সবার প্রথমে আছে। ঠিক আছে? এটিএমটা দেখো, আমি এখানে এগুলোই ইনক্লুড করেছি যেগুলো সবসময় আমাদের দেখতে পারি আশেপাশেই যখন কাজ করব, এই টার্মসগুলো আমরা দেখবো। ঠিক আছে? তো সেই হিসাবে এটা আমি দিয়েছি। তো এখানে দেখো সবার ফার্স্টে এটিএম। এটিএম থেকে সবাই কম বেশি টাকা তুলি, আমরা সবসময় ইউজ করি। অনেকে জানো, অনেকে জানো না, এটা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। তো এটিএম থেকে এত সহজ কোয়েশ্চেন আসবে না যে ফুল ফর্ম কি। এখান থেকে এটা আসতে পারে যে এটিএম সবার প্রথম ভারতবর্ষের কোন শহরে হ্যাঁ, তো এটিএম যেটা হচ্ছে সেটা সবার প্রথম মুম্বাইতে ইনস্টল করা হয়েছিল। ঠিক আছে? মুম্বাইতে ইনস্টল করেছিল। এটা কোন ব্যাংক ইনস্টল করেছিল? HSBC, হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। ঠিক আছে? তো এই ব্যাংক থেকেই সবার প্রথম এটা এটিএমটা ইনস্টল করা হয়েছিল মুম্বাই শহরে। আর এই কোয়েশ্চেনটা এসেছিল এসএসসি সিজিএল 2023 বা 24, ঠিক মনে পড়ছে না। তো এসএসসিতেও এই কোয়েশ্চেনগুলো করা হয়, সেই হিসাবে এটা নিয়েছি। আর জিএসটি, এখন সবাই জানো জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে, অনেকে কাজ করছে জিএসটির উপরে। তো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা সবার প্রথম কত সালে শুরু হয়েছিল? 2017 সালের 1 জুলাই। ঠিক আছে? 2017 সালে শুরু হয়েছিল। আর সবার প্রথম কোন রাজ্য এটাকে লাগু করেছিল বা ইনঅ্যাক্ট করেছিল, যেটা বলা হয় ইংলিশ, যাই হোক, জিএসটি, এটা হচ্ছে আসামে সবার প্রথম হয়েছিল। আর এখান থেকে আর একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এই জিএসটি যে বিলটা, এটা হচ্ছে
কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পাস করানো হয়েছিল? তো এটা হচ্ছে 101 নম্বর অ্যামেন্ডমেন্ট। গ্রাফিক্স পেনে হাতের লেখা খুবই বাজে হচ্ছে, তো কেউ কিছু মনে করো না। যেটা আমি বলছি শুনে শুনে লেখো, যদি দেখতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? তো ইউআরএল, দেখো আমরা কোনো কিছু ভিডিও ভিডিও যা শেয়ার করি, পেস্ট করি, সেখানে সব কিছুতে ইউআরএল কথাটা আসছে। তো ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউআরএল এর ফুল ফর্ম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে? তো এই জিনিসটাও আসে এক্সামে। আর এইচটিটিপিটা তো অনেকবার এসছে রাজ্য সরকারের পরীক্ষায়। তো এইচটিটিপিটা আরও বেশি ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা রক্তের সাথে মিশিয়ে নাও, যে কোনো এক্সামে দেখতে পারবে রাজ্য সরকারের। এই এক্সামেও দেখতে পারো, বলা যায় না। যাই হোক, কেওয়াইসি, কেওয়াইসি ফুল ফর্ম হচ্ছে নো ইওর কাস্টমার। পিডিএফ, সবাই সারাদিন পিডিএফ পিডিএফ করো, যে আমার এই জিনিসের পিডিএফ দিয়ে দিন স্যার, ওটা দিয়ে দিন, এটা দিয়ে দিন। তো পিডিএফ এর ফুল ফর্ম কি? পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ঠিক আছে? আইএসবিএন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট সিস্টেম, সরি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। প্যান হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে ইউপিআইটা একটা কোয়েশ্চেন আসতে পারে, ইউপিআই হচ্ছে কবে শুরু করেছিল? 2016 সালে, ঠিক আছে? এটা হচ্ছে এনপিসিআই থেকে করা হয়েছিল। এনপিসিআই, এটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এখান থেকে এর বেশি আর কিছু জানতে হবে না। প্লাস হচ্ছে অ্যাক্রোনিম, যে কোনো জিকে বই খুললে দেখবে 100-150টা থাকে, ঠিক আছে? অতগুলো পড়ার দরকার নেই, কিছু কিছু করলেই হবে। উপরে দিয়ে একবার পড়ে নেবে, এক্সামে যখন আসবে অপশান দেখলেই মনে পড়ে যাবে, মুখস্থ করতে হয় না এগুলো। আর জাস্ট এই কটা যেটা দিয়েছি আমি, এগুলো খুবই ইম্পর্টেন্ট এই এক্সামের অ্যাসপেক্ট দিয়ে। তো সেই হিসাবে এগুলো একবার গো থ্রু করে নেবে, ঠিক আছে? চলো নেক্সট কি আছে। রামসার সাইট। রামসার সাইট কথাটি যেটির সঙ্গে যেমন, তো এটা হচ্ছে ওয়েটল্যান্ড, জলাভূমি। আর রামসার সাইট হচ্ছে ইরানে 1971 সালে এই জিনিসটা শুরু করা হয়েছিল। 1971 সাল থেকে রামসার কনজারভেশন শুরু করা হয়েছিল, যেটা হচ্ছে ইরানে, ইরান থেকে শুরু করা হয়েছিল। আমাদের ভারতে এই মুহূর্তে কটা রামসার সাইট আছে টোটাল? টোটাল হচ্ছে 98টা রামসার সাইট আছে। আর এই রামসার সাইটগুলোর মধ্যে, মানে এই ভারতে যে 98টা রামসার সাইট আছে, সবচেয়ে বেশি কোন স্টেটে আছে? সেটা হচ্ছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে কটা আছে? 20টা মতো আছে। আর যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে জানতে হবে অবশ্যই। তো ওয়েস্ট বেঙ্গলে কটা আছে রামসার সাইট? দুটো আছে। কি কি আছে? একটা হচ্ছে ইস্টার্ন ক্যালকাটা, খবরে এখন দেখছোই সবাই ইস্টার্ন ক্যালকাটায় কি হয়েছে। আর তার সাথে সাথে হচ্ছে সুন্দরবন, ঠিক আছে? তো এখান থেকে শুধু এইটুকু জানলেই হবে, আর বেশি জানতে হবে না। তো নেক্সট কোয়েশ্চেন বলছে হিমোগ্লোবিনের কাজ হলো। হিমোগ্লোবিনের কি কাজ? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন কোথা থেকে পরিবহন করে? লাংস থেকে টিস্যুতে, ঠিক আছে? হিমোগ্লোবিন যখন বলছি, হিমোগ্লোবিন কোথায় থাকে? আরবিসিতে, রেড ব্লাড কর্পাসকেল বা রেড ব্লাড সেল বলা হয়। তো হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। এটা হচ্ছে আরবিসিতে থাকে। এটা হচ্ছে আয়ুগত 120 দিন মতো, এটা 120 দিন মতো আছে। আর আরবিসি যখন বলছি আমাদের কি করতে হবে? ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড কর্পাসকেল। এখানে কি হচ্ছে, এইটা হচ্ছে 12 থেকে 20 দিন, মানে 13 থেকে 20 দিন মতো বাঁচে এটা, ঠিক আছে? আর এই ডাব্লিউবিসি কে কি বলা হয়? এটাকে সোলজার বলা হয়, বডির সোলজার, কারণ এরা হচ্ছে রোগ প্রতিরোধ করে। আমাদের শরীরে যে জীবাণু, ভাইরাস ফাইরাস ঢুকে যায়, এরা গিয়ে তাদের সাথে মারামারি করে, লড়াই করে, তাদেরকে ধ্বংস করে দেয়। আহ, ঠিক আছে, এখান থেকে এইটুকু জানতে হবে। আর কি আর কি আর কি হ্যাঁ, আরবিসির অভাবে কি হয়? আরবিসির অভাবে হচ্ছে অ্যানিমিয়া রোগ হয়। তো চলো নেক্সট কোয়েশ্চেনে দেখা যাক কি আছে। ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো, তো ভিটামিন এ এর অভাবে আমরা সবাই জানি রাতকানা হয়। আর রিকেট হচ্ছে ডি এর অভাবে, স্কারভি সি এর অভাবে, চুল পড়া, অনেক কিছু ম্যাটার করে, ঠিক আছে? তো এখান থেকে আর কি জানতে হবে? হ্যাঁ, ভিটামিন এ কিসে বেশি থাকে? গাজরে। গাজরে হচ্ছে ভিটামিন এ। ডি হচ্ছে রোদে থাকে। তারপরে হচ্ছে আর কি কড ফিশ বা যে কোনো মেদযুক্ত মাছ। আর সি থাকে হচ্ছে পাতি লেবুতে। আর বি হচ্ছে ডিম ফিম এইসবে। বেশিরভাগ এ ডি সিটাই জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? তো এইটুকু মনে রাখলেই হবে ভিটামিন থেকে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো, তো মানুষের শরীরে 206টা, দেখতে পাচ্ছ কিরকম সহজ সহজ কোয়েশ্চেন এসেছিল। তো এই লেভেলই থাকবে, চেঞ্জ হবে না কিছু। জাস্ট ওই একটা এনইপি চ্যাপ্টার ঢুকিয়েছে, তার জন্য ঘাবড়ানোর কিছু নেই, ওটা জাস্ট একটা ভিডিওতেই হয়ে যাবে, তো 30-40 মিনিটের ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে।
তো মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা 206টা, এটা সবাই জানি। একটা শিশুর শরীরে কটা থাকে? ম্যাক্সিমাম 300টা মতো হাড় থাকে, কারণ তাদের যে মাথার হাড় ফাড় এগুলো আছে সেগুলো সব মানে আলাদা আলাদা থাকে, আস্তে আস্তে যত বড় হয় সেগুলো সব জুড়ে যায়। তো সেই হিসাবে ছোটবেলায় বেশি হাড় থাকে, তারপর প্রাপ্তবয়স্ক হলে 206টা হাড় হয়ে যায়। ঠিক আছে? তো এর সাথে আমাদের কি জানতে হবে? এর সাথে সাথে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো হচ্ছে সবচেয়ে বড় হাড় কোনটা, সবচেয়ে ছোট হাড় কোনটা। তো সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার বলা হয়, যেটা উরুর হাড়। ঠিক আছে? উরু বা থাই বলা হয়। এটা হচ্ছে লার্জেস্ট লংগেস্ট সবই বলতে পারো। ফিমার, এটাকে উরুর হাড় বা ফিমার বলা হয়। তো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে এল লিখে দিলাম, লার্জেস্ট লংগেস্ট, বৃহত্তম যেটা। আরেকটা কি হচ্ছে স্মলেস্ট, এস দিয়ে দিলাম। স্মলেস্ট মানে হচ্ছে আমাদের যে কানের হাড় থাকে স্টেপিস, স্টেপিসটাকে হচ্ছে সবচেয়ে স্মলেস্ট বলা হয়। আরেকটা জিনিস আছে এই সরকারি পরীক্ষায়, যেটা হচ্ছে আমাদের আঙ্গুলে, আঙ্গুলে কতগুলো হাড় থাকে, মানে হাতের যে আঙ্গুল আছে এখানে হচ্ছে 14 হাড় থাকে, আর এইগুলোকে বলে ফ্যালাঞ্জেস। ঠিক আছে? তো এই জিনিসটাও মনে রাখবে। নেক্সট চলে যাই, মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট অবস্থা মানে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত এরকম কিছু জিজ্ঞেস করছে এখানে। তো এটা হচ্ছে নেপালে হয়ে যাবে। মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, আর নেপালে মাউন্ট এভারেস্টকে কি বলা হয়? এটা হচ্ছে সাগর মাথা বলা হয়। ঠিক আছে? মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, নেপালে হচ্ছে মাউন্ট এভারেস্টের নাম সাগর মাথা। তো মাউন্ট এভারেস্ট যখন পড়াচ্ছি, মাউন্ট এভারেস্টের উচ্চতাটা সবাই মনে আছে 8,849 মিটার। আর এখানে কি হচ্ছে, আর এখান থেকে কি পড়াবো? হ্যাঁ, এই এভারেস্ট যখন পড়ছি আমরা এটাও জেনে নেবো সবার প্রথম এভারেস্ট কে জয় করেছে। সবার প্রথম হচ্ছে তেনজিং নরওয়ে আর এডমন্ড হিলারি। সবার ফার্স্ট মাউন্ট এভারেস্ট জয়টা হচ্ছে তেনজিং নরওয়ে আর স্যার এডমন্ড হিলারি, তেনজিং নরওয়ে। এরা হচ্ছে 1953 সালে এটা জয় করেছিল সবার প্রথম। আর একবারে লিখে দিচ্ছি, ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান স্যার এডমন্ড হিলারি। ঠিক আছে? আর একটা হচ্ছে, আর এর সাথেই ছিলেন তেনজিং নরওয়ে। এগুলো তোমরা শুনে শুনে নোট করে নিও, পরে রিভিশন করতে তখন সুবিধা হবে। আমার এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে গ্রাফিক্স পেন দিয়ে, যার জন্য হচ্ছে আমি শর্ট শর্ট করে লিখে দিচ্ছি। তো এগুলো তোমরা লিখে নিলে তোমাদেরই ভালো হবে, নোট করতে সুবিধা হবে, পরে যখন রিভিশন করবে তখন এর প্রপার বেনিফিটগুলো বুঝতে পারবে। ঠিক আছে? তো এর সাথে আমাদের জানতে হবে যে ফার্স্ট ইন্ডিয়ান কে হচ্ছে এই মাউন্ট এভারেস্ট জয় করেছিল। তো ফার্স্ট ইন্ডিয়ান হচ্ছে, চিমা মনে রাখলেই হবে, আফতার সিং চিমা, আফতার সিং চিমা। আর প্রথম মহিলা, যেটা সবসময় প্রশ্নে আসে, মানে এই সব কোয়েশ্চেন, মানে এই সব পরীক্ষায় কোয়েশ্চেন করে, যে প্রথম মহিলা, ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তার নাম কি? সেটা হচ্ছে বাচেন্দ্রী পাল। ঠিক আছে? তো চলো নেক্সট, ধরিত্রী দিবস পালিত হয়। তো ধরিত্রী দিবস মানে আর্থ ডে, আর্থ ডে পালিত হয় 22শে এপ্রিল। ঠিক আছে? 5ই জুন হচ্ছে পরিবেশ দিবস। 16ই সেপ্টেম্বর হচ্ছে আমাদের ওজোন ডে। আর 12ই মে হচ্ছে নার্স ডে। হ্যাঁ, 12ই মে হচ্ছে নার্স ডে। তো আমি এই জিনিসগুলো হচ্ছে কাউন্টার করার জন্য, যেমন ইম্পর্টেন্স ডে থেকে একটা কোয়েশ্চেন আসেই, সেটা তুমি রাজ্য সরকার যে কোনো কোয়েশ্চেন, মানে যে কোনো এক্সাম দিতে যাও, একটা কোয়েশ্চেন এখান থেকে পাবেই। তো আমি কিছু ইম্পর্টেন্ট ডেটগুলো এই স্লাইডে জুড়ে দিয়েছি। এই সবকটা তোমরা মুখস্থ করে নেবে, পড়ে নেবে ভালো করে, কারণ এই সবকটাই ইম্পর্টেন্ট। যদিও এখানকার বাইরে থেকে কোনো কোয়েশ্চেন চলেও আসে, তাও তুমি অপশন এলিমিনেশন করতে পারবে, কারণ বাকি তিনটে অপশন এখান থেকেই থাকবে, এর বাইরে থেকে কিছু থাকবে না। তো সবার প্রথমে জানো, 9 জানুয়ারি হচ্ছে এনআরআই ডে। এনআরআই ডে কেন পালন করা হয়? এই 9 জানুয়ারি 1915 সালে আমাদের যে মহাত্মা গান্ধী, তিনি আফ্রিকা থেকে ইন্ডিয়ায় ফেরত এসেছিলেন। তো সেই হিসাবে এনআরআই দিবস দিবস পালন করা হয় এটা। 10 জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি দিবস। ঠিক আছে? আর 12 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইউথ ডে, সবাই জানি আমরা। এই এটার হচ্ছে থিম কি ছিল? এইটা হচ্ছে এক্সামে আছে। তো থিম ছিল ইগনাইট দ্য সেলফ, ইম্প্যাক্ট দ্য ওয়ার্ল্ড। তো এই থিমটা মনে রাখবে, এই থিমটা আসবে এক্সামে। এই এক্সামে, যে কোনো এক্সামে আসতে পারে, পুলিশের এক্সাম আছে, যত মানে রাজ্য সরকারের যে কোনো একটা এক্সামে চলে আসবেই এটা। তো এটা মনে রাখবে। 26 জানুয়ারি রিপাবলিক ডে ছিল। আহ, জানো সবাই, 150 বছর বন্দে মাতরমের থিম ছিল, আর 77তম ছিল। 28 ফেব্রুয়ারি হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে, এটা এক্সামে আসে। 8 মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে। 7 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে, এটাও আসে। 7খানা আপেল খাওয়া স্বাস্থ্যকর, এরকম কিছু ফিক্স হয় এটা। 7খানা আপেল মানে 7 এপ্রিল।
তো 22 এপ্রিল হচ্ছে ইন্টারন্যাশনাল আর্থ ডে, যেটা এই এক্সামে জিজ্ঞেস করেছিল। 1 মে ইন্টারন্যাশনাল লেবার ডে, মে দিবস সবাই জানো। 5 জুন হচ্ছে এনভায়রনমেন্ট ডে। 21 জুন হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, এটা মনে রাখবে। 1 জুলাই হচ্ছে ডক্টরস ডে, এটাও ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। 15 আগস্ট সবাই জানো, আর বললাম না। 5 সেপ্টেম্বর টিচার্স ডে। 16 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওজোন ডে। 2 অক্টোবর হচ্ছে গান্ধী জয়ন্তী, নন অ্যালকোহলিক ডে। 8 অক্টোবর এয়ারফোর্স ডে। আর 24 অক্টোবর এটাও এক্সামে আসে, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ডে। 14 নভেম্বর হচ্ছে চিলড্রেন্স ডে। 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এজ ডে, এটাও আছে। 4 ডিসেম্বর নেভি ডে। আর 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে। ঠিক আছে। আরেকটা হয় 25 ডিসেম্বর হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, সেটাকে হচ্ছে গুড গভর্নেন্স ডে বলা হয়। মনে রাখবে এগুলো, তাহলেই হবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তো পশ্চিমবঙ্গের বনভূমি সব মনে রাখতে হবে। গরুমারা, সুন্দরবন, চাপড়ামারি, এগুলো সব পশ্চিমবঙ্গ। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে মানস। মানস সরোবর হচ্ছে পশ্চিমবঙ্গের নয়, মানসটা হচ্ছে আমাদের আসামে আছে। আর আসামে আরেকটা কি বিখ্যাত, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ঠিক আছে। আর পশ্চিমবঙ্গ থেকে আর কি কি আছে, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক আছে। সিঙ্গালীলা, নেওড়া ভ্যালি, বক্সা। বক্সা হচ্ছে টাইগার রিজার্ভ, এগুলো মনে রাখবে। তো 9 হচ্ছে ঝুম চাষ। ঝুম চাষ হলো মানে ঝুম হলো আর কি, ঝুমটা কি, ঝুম হচ্ছে চাষের পদ্ধতি। তো ঝুম চাষকে আমরা শিফটিং কাল্টিভেশন বলি। শিফটিং, অনেকেই জানো বা অনেকে জানো না, যারা জানো না শুনে রাখো। এই ঝুম চাষটা কি হয়, পাহাড়ি এলাকায় কিছু জায়গা থাকে যেখানে হচ্ছে এরা চাষ করে, চাষ করার পর যখন ফসল হয়ে যায় আগুন ধরিয়ে দেয়, আগুন ধরিয়ে দেয়, আর সেই যে মাটিটা থাকে সেই মাটির উর্বরতাটাও নষ্ট হয়ে যায়। যে যার জন্য সেখান থেকে আবার অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় শিফট হয়ে সেখানেও একই করে চাষবাস করে, চাষবাস হয়ে গেলে আবার আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়। তো এই পদ্ধতিটাকে হচ্ছে ঝুম চাষ বলে, এটা বেশিরভাগ নর্থ ইস্ট এইসব দিকে হয়। কিন্তু কেরালায় এই একই জিনিসটা, মানে এই ঝুম চাষকেই ওরা একটা নামে মানে বলা হয়, ঝুম না বলে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে, সেটা হচ্ছে পোনাম। এই পদ্ধতিটাকে পোনাম বলা হয় কেরালায়। আর অন্ধ্রপ্রদেশ আর ওড়িশাও এটার নাম আছে, যেটা এক্সামে জিজ্ঞেস করে, অন্ধ্রপ্রদেশ আর ওড়িশা। উড়িষ্যা, ওড়িশা, এটা হচ্ছে ওড়িশায় পডু বলা হয়। অন্ধ্রপ্রদেশ হচ্ছে দুটোই পডু বলা হয়। ঠিক আছে, এইটুকু জানলেই হবে এখান থেকে। তো ইলোরা গুহা এসছে, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো ইলোরা গুহার কৈলাস টেম্পল এক্সামে আসে। কেভ, কেভ 16 মনে হয়। হ্যাঁ, কেভ 16। কেভ 16 হচ্ছে কৈলাস টেম্পল, এইটা মনে রাখবে, ইলোরা গুহা থেকে এসছে। আর এটা হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। মহারাষ্ট্র ঔরঙ্গাবাদ। আর আর এইখান থেকেই মনে হয় 100 কিলোমিটার মতো দূরে অজন্তা কেভ আছে। অজন্তা, এখানে হচ্ছে হিন্দু, বৌদ্ধ আর জৈন সব ধর্মেরই কিছু না কিছু নিদর্শন দেখা গেছে। তো মানবদেহে কোষে থাকে, মানবদেহে কোষে কটা ক্রোমোজোম থাকে এখানে জিজ্ঞেস করছে। তো 44টি, 48টি, 46টি, না 23টি। 23 জোড়া মনে রাখবে, 23 জোড়া মানে 46টি। ঠিক আছে। 23 জোড়ার মধ্যে কি থাকে, 22 জোড়া হচ্ছে অটোজোম থাকে। আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, মানে একটা না, এক জোড়া, এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। সেক্স ক্রোমোজোম মধ্যে মেল আর ফিমেল হয়, ফিমেলদের হচ্ছে এক্স এক্স থাকে, আর মেয়েদের হচ্ছে, সরি, ছেলেদের মানে আহ, ছেলেদের হচ্ছে এক্স ওয়াই থাকে। ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট বলছে আলফ্রেড নোবেল উদ্বোধন করেছিলেন, আলফ্রেড নোবেল কি উদ্বোধন করেছিলেন মানে কি আবিষ্কার করেছিলেন? তো আলফ্রেড নোবেল হচ্ছে ডাইনামাইট করেছিল, ডাইনামো না কিন্তু। ডাইনামাইট হচ্ছে বোম, আর ডাইনামো হচ্ছে মোটরের উল্টোটা, মানে মোটরে কারেন্ট দিলে হচ্ছে যেমন পাখা ঘোরে, সেই রকম হচ্ছে পাখাটাকে ঘুরিয়ে দিলে আবার কারেন্ট উৎপন্ন হয়, সেটা ডাইনামোতে হয়। ঠিক আছে। তো আলফ্রেড নোবেল ডায়নামাইট আবিষ্কার হয়েছিল। তো এখান থেকে একটু নোবেল প্রাইজটাও আমরা দেখে নেবো 2026 সালের, মানে 26 বলছি, 2025 সালের, কারণ নোবেল হচ্ছে 10 ডিসেম্বর দেওয়া হয় প্রত্যেক বছর। তো 2026-এরটাও 10 ডিসেম্বরে দেওয়া হয়, একদম শেষে গিয়ে। তো দেখো, তিনটে তিনটে করে নাম আছে এইসব সেক্টরগুলোতে। নোবেল অ্যাকচুয়ালি পিস, পিসের জন্য দেওয়া হয়, ইকোনমিক্সের জন্য, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, মেডিসিনের জন্য, আর লিটারেচারের জন্য। এই কটা ক্যাটাগরিতে দেওয়া হয়। ঠিক আছে। তো এর মধ্যে আমাদের কি করতে হবে, পিসটা করতে হবে। পিসটা প্রত্যেক বছর এক্সামে আসে। মারিয়া করিনা মাকাডো। তো আমরা এখানে হচ্ছে মারিয়া করোনা, করোনা মারা, যেই যেইভাবে মনে রাখতে চাও মনে রাখতে পারো। ঠিক আছে, করোনার সাথে এটা রিলেট করে নেবে, তো মনে থাকবে, অপশানে দেখলেই পেয়ে যাবে। আহ, এটা হয়ে গেল। আর আমাদের হচ্ছে লিটারেচারটা হচ্ছে, দেখো, ল্যাজলো ক্র্যাশনা হোরকাই। তো এখানে হচ্ছে লেজি মনে রাখবে, যে লিটারেচারে যে নোবেল পেয়েছে এই বছর সে খুবই লেজি। আর পিস মেকারে যে হয়েছে সে, পিস মানে পিস প্রাইজ যে পেয়েছে তিনি হচ্ছে
করোনায় মারা গেছেন বা এরকম কিছু একটা, মনে হয় ভেনেজুয়েলার বাসিন্দা ছিলেন, এরকম কিছু একটা করে মনে রাখার চেষ্টা করবে। আর এই যে ইকোনমিক সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি আছে, এখান থেকে তিনটে তিনটে করে এসছে, সেরকম আসার চান্স নেই, কিন্তু তাও যদি মনে রাখতে হয়, মনে রাখা মানে মনে রাখা ভালো, চলে আসলে পারবে, কারণ এখানেই ছাঁটাই হবে। 8 লক্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে, তার মধ্যে 4-5 লক্ষ পরীক্ষা দিতেই হবে। আর 1 লাখ সিরিয়াস আছে। এবার 1 লাখ সিরিয়াসের মধ্যে তুমি সিলেকশন কিভাবে পাবে? যে যত খাটবে সে তত সিলেকশনের দিকে এগিয়ে যাবে, আর কিছুই না। তো এখানে জয়েল মুকায়ের, ফিলিপ অ্যাগিয়ন অ্যান্ড পিটার হোয়াইট। তো এখানে একটা চেক করতে পারো যে ইকোনমিক মানে ইনফ্লেশন এত বেড়ে গেছে যে পয়সা পয়সা অভাবের মধ্যেও হচ্ছে জামা ফেলে পিটার পালাচ্ছে। মানে তার কোনো মানে তার এত পয়সা, পিটারের এত পয়সা যে জামা ফামার কোনো দাম নেই ওর কাছে, জামা ফেলে পিটার পালাচ্ছে, এরকম কিছু একটা করে ঠিক করে মনে রাখবে। যখনই আসবে অপশানে খুঁজবে জামা দিয়ে মানে জোয়েল ময়কার, ফেলে মানে ফিলিপ ফিলিপ দিয়ে কিছু আছে নাকি, তারপর পিটার মানে পিটার তো এমনি হ্যারি পটার দেখেছো, হ্যারি পটার বলছি সরি, স্পাইডারম্যান দেখেছো, পিটার পার্কার, পিটার মনেই থাকবে। ফিজিক্স, ফিজিক্স হচ্ছে জন ক্লার্ক, মাইকেল এইচ ডিভোর্ট অ্যান্ড জন এম মার্টিনিজ। তো ফিজিক্স থেকে আমরা কীভাবে মনে করি, জনি জনি ইয়েস পাপা পড়েছে, জনি জনি মাইকেল পাপা বা জনি জনি মাইকেল, এটা দিয়ে হচ্ছে মনে রাখা যায়, ঠিক আছে। তার কেমিস্ট্রিতে হচ্ছে সুসুমু কাটিগাওয়া, এটা দেখো জাপানিজ নাম, রিচার্ড রবসন অ্যান্ড ওমার, এরকম মনে রাখতে হবে। রিচার্ড ওএমআর শিট দেখে সুসু করে দিয়েছে, হয়ে গেল এটা। যে কেমিস্ট্রির কোয়েশ্চেন মানে কেমিস্ট্রির ওএমআর কোয়েশ্চেন দেখে রিচার্ড সুসু করে দিয়েছে, আর রিচার্ড ওএমআর আর সুসুমু মনে হয়ে গেল এটা। আর কি ট্রিক দেওয়া যায়? ফিলোসফি মেডিসিন, এখানে হচ্ছে ম্যারি ই ব্রুনকো, ফ্রেড রামসডেল অ্যান্ড সিমন সাকাগুচি। তো এখান থেকে আমরা কি করতে পারি? সাইমন গো ব্যাক করেছো আমরা, মানে তোমরা করেছো, আমরা পড়েছি সাইমন গো ব্যাক 1930 সালের, 30-32 সালের দিকে। তো আমরা এখানে কি করব? সাইমন, সাইমন, সেই সাইমন হচ্ছে ম্যারি ফ্রেডকে ম্যারি করেছিল, ঠিক আছে। সাইমন ম্যারি ফ্রেড, এটুকু মনে রাখবে, সাইমন ম্যারি ফ্রেড। এস এম এফ, এস এম এফ হুম, ঠিক আছে, এখান থেকে এইভাবে পড়ে নেবে। তো চলো নেক্সট আমরা যাচ্ছি ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত। তো এটা মনে রাখবে, ভিক্টোরিয়া বৃহত্তম জলপ্রপাত, এটা হচ্ছে আফ্রিকাতে অবস্থিত। ভিক্টোরিয়ার মতোই আরেকটা জলপ্রপাত আছে খুবই বিখ্যাত, সেটা হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত, যেটা কানাডায় অবস্থিত। আরেকটা আছে অ্যাঞ্জেল জলপ্রপাত, অ্যাঞ্জেল, এটা হচ্ছে ভেনেজুয়েলায়, যেখান থেকে পিস পুরস্কার পেয়েছিল। কমেন্ট করে এখন বলবে যে পিস প্রাইজ নোবেলে কে জিতেছেন, ঠিক আছে। ভেনেজুয়েলার বাসিন্দা তিনি। তো অ্যাঞ্জেল জলপ্রপাত হচ্ছে ভেনেজুয়েলায়, এটা হচ্ছে লংগেস্ট, উচ্চতম, হাইয়েস্ট, সরি লংগেস্ট কেন লিখছি, হাইয়েস্ট অ্যাঞ্জেল জলপ্রপাত, ঠিক আছে। তো এখানে আমরা ভারতেরও কিছু দেখে নেবো। ভারতের কি আছে? ভারতের হচ্ছে চিত্রকূট, চিত্রকূট, এটা কোথায় আছে? এটা হচ্ছে এমপিতে আছে। চিত্রকূট হচ্ছে সবচেয়ে বড় জলপ্রপাত ভারতের। আরেকটা হচ্ছে দীর্ঘতম, উচ্চতম যেটা বলা হয়, সেটা কোথায় আছে? সেটা কর্ণাটকে কুচ্চিকল, কুচ্চিকল, এটা হচ্ছে কর্ণাটকায়। এটা হচ্ছে লার্জেস্ট, আর এটা হচ্ছে হাইয়েস্ট। যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো, তো এখানে অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে 78% থাকে, অক্সিজেন হচ্ছে 20% মতো থাকে, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.3% মতো থাকে, আর বাকি সব একদম খুবই কম কম করে থাকে। সিএনজি, সিএনজি এর ফুল ফর্ম কি? দেখো ফুল ফর্ম থেকে আগে সবার প্রথম একটা কোয়েশ্চেন পেয়েছিলাম, এখানে একটা পেয়েছি। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো অ্যাক্রোনিমের কোনো সেট থাকলে দেখে নেবে, নাহলে আমি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে একটা প্রপার অ্যাক্রোনিমের যত অ্যাক্রোনিম আছে সব দিয়ে দেবো। তো ওখান থেকে একবার জাস্ট গো থ্রু করে নেবে। তো সিএনজি এর অর্থ হলো কনভার্টেড ন্যাচারাল গ্যাস, কনসিডার, এটা অ্যান্সার হয়ে যায় কম্প্রেসড, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। তো সিএনজির মতোই আরেকটা কি হয়? এলপিজি, এলপিজি কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এলপিজি থেকে কোয়েশ্চেন আছে কি, এলপিজির মধ্যে যে গ্যাসের কম্পোজিশনটা আছে সেটা কি? এটার মধ্যে হচ্ছে প্রোপেন আর বিউটেন থাকে, প্রোপেন প্লাস বিউটেন দুটোই থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আগের 15টা ছিল, আগেকার যে নিয়ম ছিল পরীক্ষাটার 2017 সালের দিকে, তখন ছিল 15টা নর্মাল কোয়েশ্চেন আসবে আর 15টা হচ্ছে
কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, কিন্তু 15টা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি এইসব দেওয়া ছিল সিলেবাসে। তো সেই হিসাবেই এরকম এসছে যে সায়েন্স টেক থেকে একটু বেশি কোয়েশ্চেন দেখা যাচ্ছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। তাছাড়া আর কিছু না, কিন্তু সবই স্ট্যাটিক টাইপেরই বলতে পারো, 2014 সালের 13 সালের সব জিনিস 2017 সালের পরীক্ষায় জিজ্ঞেস করেছে। তো ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র, তো আইসিবিএম, তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অগ্নি 5। একমাত্র অগ্নি 5 হচ্ছে আন্তর্মহাদেশীয়, এক দেশ থেকে অন্য দেশে গিয়ে অ্যাটাক করতে পারে, এক মহাদেশ থেকে অন্য মহাদেশ পর্যন্ত এর রেঞ্জ হচ্ছে 5,000 থেকে 7,000। আর এখন তো আরও টেকনোলজি হাইফাই হয়ে গেছে, যেটা হচ্ছে মানে 7,000 প্লাসও করে দিতে পারছে, 7,000 প্লাসই ধরা হচ্ছে। আর ব্রাহ্মসটা হচ্ছে সুপারসনিক। আর পৃথিবীটা হচ্ছে শিপ থেকে লঞ্চ হয়, শিপ টু এয়ার বা শিপ টু ল্যান্ড এরকম বলতে পারো, কারণ এটা হচ্ছে ওয়ার হেডস নিয়ে যায়। ওয়ার হেডস জানো, যে বোমের এই মিসাইলের টপে হচ্ছে ওই বোমের মাথাগুলো বসিয়ে দেওয়া হয়, দিয়ে ওখানে নিয়ে গিয়ে ওই বোম ফেলে দেবে এরকম আর কি। তো আকাশ আকাশ হচ্ছে ল্যান্ড টু মতলব সারফেস টু এয়ার পর্যন্ত, যেটা হচ্ছে আমাদের অপারেশন সিন্ধুর সময় সবসময় শুনেছো আকাশেই সব হচ্ছে মেরে দিয়েছে, আকাশেই আটকে দিয়েছে ওদের সব জিনিসপত্র, যা ড্রোন ফোন পাঠিয়েছিল, আমাদের বড় বড় হাই ফাই জিনিস তো দরকারই পড়েনি। তো তারপরে দেখো নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? তো এইখানে দেখো অপশনে গ্যালিলিও, ইউরোপা, জুনো, ডন আছে। গ্যালিলিও আর জুনো দুটোই হচ্ছে নাসা থেকে পাঠানো হয়েছে বৃহস্পতির চারধারে, কিন্তু এখানে দেখো প্রদক্ষিণ করছে লেখা আছে। তো এই গ্যালিলিওটা এখন আর সক্রিয় নেই, নিষ্ক্রিয় হয়ে গেছে, আর জুনোটা হচ্ছে অ্যাক্টিভ আছে, মানে সক্রিয় আছে। তাই এখানে রাইট অ্যান্সার জুনো হয়ে যাবে। তারপরে হচ্ছে আগস্টের 13 আগস্ট 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হলো, তো এইটা হচ্ছে দেখো নীতি আয়োগ থেকে কোয়েশ্চেন এসেছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, ঠিক আছে। তো নীতি আয়োগটা হচ্ছে মোদি এসে চেঞ্জ করে দিয়েছে প্ল্যানিং কমিশন যেটা ছিল সেইটাকে চেঞ্জ করে নীতি আয়োগ হয়েছে। প্ল্যানিং কমিশনে কি হতো, 5 বছর করে করে আমাদের হচ্ছে এক একটা প্ল্যান এগুলো তৈরি হতো, যে এই সেক্টরের উপর জোর দেওয়া হবে, এটাকে লেভেল আপ করা হবে, ভালো করা হবে। কিন্তু নীতি আয়োগ এসে এখন পুরো একটা মানে কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, নীতি আয়োগের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এরা যেটা ঠিক করবে সেই জিনিসগুলোতে করবে, রিপোর্ট তৈরি করে দেবে, সেই জিনিসগুলোর কাজ হবে। তো এটাকে সেই হিসাবে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। তো এখান থেকে কোয়েশ্চেন কি আছে, নীতি আয়োগ থেকে প্রত্যেকটা এসএসসি হোক যাই হোক একটা করে দুটো করে কোয়েশ্চেন থাকবেই। তো এখানে একই কোয়েশ্চেন ঘুরে ফিরে আসে। এক তো নীতি আয়োগ হচ্ছে কত সালে, মানে 1 জানুয়ারি 2015 থেকে চালু হয়েছিল। আর এর চেয়ারপারসন সবসময় হচ্ছে পিএম থাকবে। এখন যেহেতু বর্তমানে নরেন্দ্র মোদী পিএম, তাই নরেন্দ্র মোদী চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন হচ্ছে সুমন বেরি। আর সিইও হচ্ছে বিভিআর সুব্রমণিয়াম, এখন বর্তমানে 2023 সাল থেকে অ্যাপয়েন্টেড হয়েছে। আর সিইও হচ্ছে সিন্ধুশ্রী খুল্লার, মানে ফার্স্ট সিইও। সিইও এখন বর্তমান হচ্ছে বিভিআর সুব্রমণ্যম, কিন্তু ফার্স্ট যখন এই 2015 সালে চালু হয়েছিল তখন হচ্ছে সিন্ধুশ্রী খুল্লার ছিলেন। আর এইটার যে অ্যাপ্রোচ স্টাইলটা সেটা হচ্ছে বটম টু টপ। আগে যেটা প্ল্যানিং কমিশন ছিল সেটা টপ টু বটম ছিল, আর এটা এখন বটম টু টপ অ্যাপ্রোচ করে কাজ করছে। তো নেক্সট দেখো 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তো 18তম শীর্ষ সম্মেলন যেটা হয়েছিল এটাই লাস্ট আপাতত, এটা কাঠমান্ডুতে হয়েছিল নেপালের। তো সার্কের থেকে কোয়েশ্চেন আছে, সার্ক হচ্ছে SAARC, এর ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ঠিক আছে। আর এই সার্ক হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হচ্ছে 1985 সালে। আর এখানে কোন কোন কান্ট্রি মেম্বার আছে, তো এখানে হচ্ছে ভারতের আশেপাশের সমস্ত যত কান্ট্রি আছে সবাইকে নিয়ে এটা বানানো হয়েছে। তো যেমন আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আর হচ্ছে মালদ্বীপ, এই কটা নিয়ে হচ্ছে সার্ক তৈরি হয়েছে 1985 সালে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আর হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে এর হেডকোয়ার্টার কোথায়, এর হেডকোয়ার্টার জিজ্ঞেস করে দিতে হবে। তো এটা হচ্ছে এই কাঠমান্ডুতেই, নেপালের কাঠমান্ডুতেই হচ্ছে এর হেডকোয়ার্টার অবস্থিত, ঠিক আছে। তো সার্ক থেকে আর কিছু জানতে হবে না, আর এখন বন্ধ হয়ে গেছে, সামিট টামিট হয় না, কিছু হয় না। তো এইটার থেকে বেশি ইম্পর্টেন্ট এখন ব্রিক্স। তো এরপরে যখন সেট করাবো তখন যেখানে ব্রিক্স পেলে ব্রিক্সটা ভালো করে বুঝিয়ে দেবো ওখানে, ঠিক আছে। তো চলো নেক্সট।
নেক্সট, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? তো সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য হচ্ছে আমাদের ঝাড়খণ্ড, সরি, তেলেঙ্গানা। তো তেলেঙ্গানা 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা হয়েছিল। তো তেলেঙ্গানার হচ্ছে রাজধানী এখন কি? হায়দ্রাবাদ। ঠিক আছে। আর আমাদের যে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। তারপর বলছে রজার ফেডারার যে খেলার সাথে যুক্ত তা হলো। তো রজার ফেডারার হচ্ছে টেনিসের সাথে যুক্ত। এখানে আমাদের কিছু কিছু মনে রাখতে হবে কোন খেলার সাথে কি ট্রফি যুক্ত। তো এখানে ব্যাডমিন্টনটা আসে একটু। ব্যাডমিন্টন মনে রাখবে, থমাস কাপ আর উবের কাপ, এই দুটো। থমাস কাপ আর উবের কাপ, এই দুটো মনে রাখলেই হবে। তারপর হচ্ছে হকি। হকিটা হচ্ছে আগা খান ট্রফি। এটা আসে পরীক্ষায় বারবার। আগা খান ট্রফি। আরেকটা হচ্ছে সুলতান আজলা শাহ আর স্ট্যানলি। এটা সুলতান আজলা শাহ। ঠিক আছে। ফুটবল থেকে আসে হচ্ছে সন্তোষ ট্রফি। যেমন ফিফা, ইউএফা এগুলো তো জানোই, এত কিছু বলে বলে বারবার লাভ নেই। তো এখান থেকে যেমন সন্তোষ ট্রফিটা আসে। তারপর হচ্ছে সন্তোষ সন্তোষ, হ্যাঁ, ডুরান্ড কাপ আছে, রবার্স কাপ আছে। ডুরান্ড আর হচ্ছে রবার্স। ডুরান্ড কাপ, রবার্স কাপ আছে। আর আরেকটা আছে ক্রিকেট থেকে। ক্রিকেট থেকে কি আছে? ক্রিকেট থেকে যেটা আছে, রঞ্জি ট্রফি আমরা সবাই জানি, যে কেউ করতে পারবে। কিন্তু এখানে রঞ্জি ছাড়াও আরেকটা জিনিস আছে, ডিউলিপ ট্রফি। ডিউলিপ আর হচ্ছে দেওধর। এগুলো হচ্ছে জোনাল ক্রিকেটে লিগ। তো এগুলো আরেকটা আছে ইরানি ট্রফি। আর অ্যাশেস এগুলো তো তোমরা জানো, আইসিসি ওয়ার্ল্ড কাপ সবসময় পপুলার এগুলো। যেগুলো হচ্ছে আন্ডার রেটেড থাকে সেইগুলো থেকেই কোয়েশ্চেন আছে, যেমন টিউলিপ, দেওঘর। ইরানি ফুটবলে হচ্ছে সন্তোষ ট্রফি, ডুরান্ড কাপ, রবার্স কাপ। ডুরান্ড, দেওঘর, টিউলিপ, এই তিনটের মধ্যে অনেকের হচ্ছে প্রবলেম হয়ে যায়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে, বা নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? তো নিলস বোর, হাইজেনবার্গ, আইনস্টাইন, মাদাম কুরি। তো এটা আইনস্টাইন হয়ে যাবে। আইনস্টাইনের হচ্ছে E=mc²। এটা হচ্ছে আইনস্টাইনের বিখ্যাত ইকুয়েশন, যেটা পরীক্ষা আসে মাঝে মধ্যে। ঠিক আছে। নিলস বোর হচ্ছে আমাদের পরমাণু মডেল দিয়েছিল। হাইজেনবার্গ হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের জন্য বিখ্যাত। মাদাম কুরি হচ্ছে তেজস্ক্রিয়তার জন্য বিখ্যাত। তেজস্ক্রিয়তা, এক্স রে দিয়ে অনেক কিছু চিকিৎসা ফিকিৎসা করেছিল, যার মধ্যে হচ্ছে যার জন্য হচ্ছে দুবার নোবেল প্রাইজ পেয়েছিল। দুবার নোবেল প্রাইজ পেয়েছিল, এটা মনে রাখবে, দুবার এর জন্য নোবেল প্রাইজ পেয়েছিল। ইনি একমাত্র পেয়েছিলেন যিনি ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো আলাদা আলাদা সাবজেক্টে দুবার নোবেল পেয়েছেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে দিয়ে গেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে কলকাতা, খুলনা। এটা নিয়ে আর কিছু বলার নেই এখন। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে, তাহলে দেখো বারবার একই কোশ্চেন দিয়ে দিচ্ছে। তেলেঙ্গানা সম্পর্কেই আগেরবার ভালো লেগে গেছিলো হয়তো। 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল। আচ্ছা, ভারতের জাতীয় পক্ষী হলো। তো ভারতের জাতীয় পক্ষী হচ্ছে ময়ূর। ঠিক আছে। তো এর সাথে সাথে আমরা ভারতের যা যা আছে জাতীয়, সব একবার রিক্যাপ করে নেবো, রিকল করে নেবো। কারণ অনেকে আছে নতুন প্রিপারেশন করছে, অনেকে আছে পুরনো, অনেকে এর মধ্যে সব জানে, অনেকে এর মধ্যে কিছু কিছু জানে না। তো সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। তো ন্যাশনাল অ্যানিমেল দেখো রয়্যাল বেঙ্গল টাইগার। বার্ড হচ্ছে ইন্ডিয়ান পিকক। ট্রি হচ্ছে ইন্ডিয়ান বানিয়ান। ফ্লাওয়ার হচ্ছে লোটাস। ফ্রুট হচ্ছে ম্যাঙ্গো। হেরিটেজ অ্যানিমেল হচ্ছে এলিফ্যান্ট। অ্যাকোয়াটিক অ্যানিমেল হচ্ছে গাঙ্গেস রিভার ডলফিন। ফ্ল্যাগ হচ্ছে তিরাঙ্গা। আর এমব্লেম হচ্ছে লায়ন ক্যাপিটাল অফ অশোকা। অ্যানথেম হচ্ছে জনগণ মন। সং হচ্ছে বন্দে মাতারম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আনন্দমঠ উপন্যাসের মধ্যে লেখা ছিল এটা। কারেন্সি হচ্ছে ইন্ডিয়ান রুপি। ক্যালেন্ডার হচ্ছে সাকা ক্যালেন্ডার। এইটা আসে, অনেকে জানো না, অনেকে জানে না, এটা মনে রাখবে। গেম হচ্ছে হকি। গেম হচ্ছে কবাডি আর হকির মধ্যে ঝামেলা লেগে থাকে, তো গেম আসে না এক্সামে। আসলে হকি করে দেবে। ভেজিটেবল হচ্ছে পাম্পকিন। নেক্সট হচ্ছে আমাদের স্টেটেরটাও দেখে নিতে হবে। স্টেটে কি আছে? স্টেটে হচ্ছে স্টেট অ্যানিমেল ফিশিং ক্যাট, মেছো বিড়াল যেটাকে বলে। আর স্টেট অ্যানিমেল হয়ে গেল ফিশিং ক্যাট। বার্ড হচ্ছে হোয়াইট থ্রোট কিংফিশার, যেটা শ্বেতকণ্ঠ মাছরাঙা বলা হয়। ফ্লাওয়ার হচ্ছে নাইট ফ্লাওয়ার জ্যাসমিন, যেটা শিউলি ফুলকে বলা হয়। ছাতিম ট্রি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে স্টেট ট্রি। ঠিক আছে। স্টেট ফিশ হচ্ছে ইলিশ, হিলসা ইলিশ মাছ। ফ্রুট হচ্ছে ম্যাঙ্গো। এমব্লেম হচ্ছে বিশ্ব বাংলা এমব্লেমটা, জানোই তোমরা কেমন দেখতে কি। সং হচ্ছে আমাদের এই 2025 সালেই হচ্ছে সংটা লঞ্চ করা হয়েছে, বাংলার মাটি বাংলার জল।
তো এইটা সেই অ্যাসপেক্টে একটু ইম্পর্টেন্ট, আসলে আসতে পারে, মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর মোটো হচ্ছে সত্যমেব জয়তে। নেক্সট আমরা কি করব, কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মান ভূষিত হয়েছে? তো এইটার রাইট অ্যান্সার হয়ে যাবে মদন মোহন মালব্য। আর সবার ফার্স্ট মরণোত্তর ভারতরত্ন কাকে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, তো আমরা ভারতরত্ন যখন টপিকটা পেয়েছি, একটু ভারতরত্ন সম্পর্কে ভালো করে চর্চা করে নিই, তাই না? তো ভারতরত্ন খুবই ইম্পর্টেন্ট। এসএসসির পরীক্ষা হোক, রেলওয়ে পরীক্ষা হোক, স্টেট গভর্নমেন্ট পরীক্ষা হোক, সব পরীক্ষায় ভারতরত্ন থেকে কোশ্চেন আসে। অ্যাওয়ার্ডসের টপিক আসলেই ভারতরত্ন একটা ইম্পর্টেন্ট টপিকে চলে আসে। তো ভারতরত্ন কি, এটা হচ্ছে 1954 থেকে নাগরিকদের, মানে সিভিলের মধ্যে হচ্ছে সর্বাধিক সবচেয়ে বেশি সম্মানীয় একটা পদক, পুরস্কার। ঠিক আছে, তো এখানে কি হয়, আগে প্রত্যেক বছর তিনজন তিনজন করে দেওয়া হতো। ঠিক আছে, তো সবার প্রথমবার 1954 সালে পেয়েছিলেন হচ্ছে চক্রবর্তীর রাজা গোপালাচারী, আর 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 বলা হয়, রাধাকৃষ্ণন আর সিভি রামন। ঠিক আছে, আর 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 যে মুভি দেখেছো, ঠিক সেই রকমই আর আর আর। এক হচ্ছে রাজা গোপালাচারী, আর রাধাকৃষ্ণন, আর হচ্ছে সিভি রামন। ঠিক আছে, তো এরপরে এখান থেকে কিছু হচ্ছে কোয়েশ্চেন জানতে হয়, যেগুলো হচ্ছে স্ট্র্যাটেজিকের মতোই, যে ফার্স্ট প্রথম মহিলা যিনি ভারতরত্ন জিতেছিলেন তিনি কে? ইন্দিরা গান্ধী। আচ্ছা, ফার্স্ট উম্যান ইন্দিরা গান্ধী। তারপর হচ্ছে ফার্স্ট স্পোর্টস পার্সন, সেটা হচ্ছে সচিন তেন্ডুলকার হয়ে যাবে স্পোর্টস পার্সন। আর তিনি হচ্ছে ইয়াংগেস্ট, সচিন তেন্ডুলকার ইনি হচ্ছে সবচেয়ে ইয়াংগেস্ট, আর এটা হচ্ছে 2014 সালে পেয়েছিলেন। ঠিক আছে, তার সাথে হচ্ছে আর কি জানতে হবে, হুম, এই ভারতরত্ন অ্যাওয়ার্ড শুধু ভারতীয়দেরই দেওয়া হয়। ঠিক আছে, ভারতের মধ্যেই, ভারতের সর্বাধিক সর্বোচ্চ পুরস্কার। তো এই ভারতের বাইরেও কিছু দুজনকে দেওয়া হয়েছিল। তার মধ্যে সবার প্রথম দেওয়া হয়েছিল হচ্ছে খান আব্দুল গাফফার খানকে, খান আব্দুল গাফফার খানকে, আরেকটা দেওয়া হয়েছিল নেলসন ম্যান্ডেলাকে। ঠিক আছে, এই দুটো নাম মনে রাখবে। আর কি হ্যাঁ, ফার্স্ট পিএম কোন প্রধানমন্ত্রী হচ্ছে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন, সেটা হচ্ছে জওহরলাল নেহরু হয়ে যায়। আর হচ্ছে মরণোত্তর তো বললাম লাল বাহাদুর শাস্ত্রী, হ্যাঁ এখানে মনে হয় ইন্দিরা গান্ধী 1971 হয়েছিল, আর লাল বাহাদুর শাস্ত্রী যেটা হচ্ছে মরণোত্তর প্রথম প্রথম দেওয়া হয়েছিল, সেটা 1966 সালে দেওয়া হয়েছিল। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ইম্পর্টেন্ট কিছু, আর কিছু লাগবে না। আরেকটা জিনিস মনে রাখো, এসএসসির একটা এক্সামে দেখেছিলাম, লতা মঙ্গেশকর সম্পর্কে জিজ্ঞেস করছিল, লতা মঙ্গেশকর কবে পেয়েছিল এই ভারতরত্ন। এটা আসে 2001 সালে পেয়েছিলেন। আর লতা মঙ্গেশকর কোথায় জন্মগ্রহণ করেছিল, আর লতা মঙ্গেশকর কোথায় জন্মগ্রহণ করেছিল এটাও জিজ্ঞেস করে। তো এটা হচ্ছে এমপিতে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, বলছে কোনটি দেশের ত্রয়োদশ মুখ্যবন্দর হতে চলেছে, এটা হচ্ছে 2017 সালের প্রশ্ন। তো তখনকার দিনে এনআইএম, এইটা হয়ে যাবে অ্যান্সার। এনআইএম তো পোর্ট ব্লেয়ারেই। যাই হোক, এখন পোর্ট ব্লেয়ারটা বন্ধ করে দেওয়া হয়েছে, পোর্ট ব্লেয়ারটা বন্ধ করে এখন করা হয়েছে, এখনো সেই 13তমই মুখ্যবন্দর হতে চলছে, সেটা হচ্ছে গুজরাটের একটা গদাভান এরকম কিছু নাম। তো ওটা আন্ডার আন্ডার কনস্ট্রাকশন চলছে। ঠিক আছে, তো আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন, আনন্দমঠ গ্রন্থের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই আনন্দমঠে হচ্ছে বন্দে মাতরম গানটা পাওয়া গেছে। এর মধ্যেই প্রথম ভারত মাতা ছবিটাও পাওয়া গেছিল, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা যেই ছবিটা। তারপর হচ্ছে এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে? তো ক্রিসমাস হচ্ছে, দেখো এগুলো সব উত্তর গোলার্ধে, ইউএসএ, কানাডা, গ্রেট ব্রিটেন। ঠিক আছে, শুধু অস্ট্রেলিয়াটাই দক্ষিণ গোলার্ধে আছে, এখান থেকেই হয়ে যায় এটা। এটা সেই যে মুখস্থ করতে হবে, জানতে হবে, এরকম কিছু না। আর লাস্ট কোয়েশ্চেন আজকের, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তো মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ হচ্ছে রাখাল দাস ব্যানার্জি আবিষ্কার করেছিল। তো এই দয়ারাম সাহানি, রাখাল দাস, মহেঞ্জোদারো আর হরপ্পা, এই কটা জিনিসে কাদের কাদের গুলিয়ে যায়? তো তারা ভালো করে শোনো ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে রাখাল দাস ব্যানার্জির নাম আর দিয়ে শুরু। ঠিক আছে, আর দয়ানন্দ সাহানির নাম ডি দিয়ে শুরু। কে আগে আসে, আর না ডি? ডি আগে আসে, তারপরে আর আসে। মহেঞ্জোদারো কি দিয়ে শুরু, এম দিয়ে। আর আমাদের যে হরপ্পা সভ্যতা কি দিয়ে শুরু, এইচ দিয়ে। কে আগে আসে, এইচ না এম? এইচ আগে আসে অবভিয়াসলি, এম পরে আসে। তো দয়ারাম সাহানির সাথে হচ্ছে হরপ্পা, রাখাল দাস ব্যানার্জির সাথে হচ্ছে মহেঞ্জোদারো। আর গুলাবে? গুলাবে না। আর হচ্ছে 2021-এ হয়েছিল একটা, 2022-এ হয়েছিল একটা। 2021 আগে না 2022 আগে? 2021 আগে। তাহলে এটা, সরি সরি, 2000 বলে যাচ্ছি।
1921, 1921 এটা, 1922 এটা হয়ে গেল। আর এখান থেকে না আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের মহেঞ্জোদারো আছে, আমাদের যে মহেঞ্জোদারো আছে এই মহেঞ্জোদারোকে কি বলা হয়? মাউন্ট অফ ডেড। ঠিক আছে, মাউন্ট অফ ডেড বলা হয়। তো এটাও মাঝে মাঝে কোয়েশ্চেনে দেখা যায় যে মাউন্ট অফ ডেড কাকে বলা হয়, হরপ্পা, মহেঞ্জোদারো, এইভাবে চারটে অপশন দিয়ে যায়। মহেঞ্জোদারোকে মাউন্ট অফ ডেড বলা হয়। আর মহেঞ্জোদারো থেকে কি কি পাওয়া গেছে? গ্রেট বাথ, হরপ্পায় হচ্ছে গ্র্যানারি, আর এখানে হচ্ছে গ্রেট বাথ। ঠিক আছে। আর মাউন্ট অফ ডেড কেন বলা হয় বললাম? মনে হচ্ছে না, বলিনি মনে হয়। মাউন্ট অফ ডেড বলা হয় কারণ এই মহেঞ্জোদারোতে না প্রচুর মৃতদেহ পাওয়া গেছে, তাই মৃতদেহের টিলা বা এরকম কিছু হয় এর বাংলাটা। আচ্ছা, পশুপতি সিল পাওয়া গেছে, যেগুলো স্টিকাইট দিয়ে তৈরি ছিল সিলগুলো। কোয়েশ্চেনে আসে কি এই সব জায়গায় যে সিলগুলো পাওয়া গেছে সেগুলো কি দিয়ে তৈরি ছিল? স্টিকাইট দিয়ে। তো যখন আরো কোয়েশ্চেন পাবো ইতিহাস থেকে এই মহেঞ্জোদারো এগুলোর উপরে, তখন আরো বেশি করে ভরিয়ে দেবো। তো নাহলে এইটা করতে গেলেই একটা আলাদা চ্যাপ্টার হয়ে যাবে, এখান থেকে বোঝাতে বোঝাতে পুরো সিন্ধু সভ্যতা পড়িয়ে দিতে হবে। তো এখানে উপর উপর দিয়ে আবার তো পড়িয়ে দিচ্ছি, মাউন্ট অফ ডেড, গ্রেট বাথ, পশুপতি সিল, যেটা হচ্ছে স্টিকাইট দিয়ে তৈরি। ঠিক আছে। আর কি আছে? হচ্ছে প্রিস্টলিং স্ট্যাচু পাওয়া গেছিল একটা, ড্যান্সিং গার্লের স্ট্যাচু পাওয়া গেছিল, ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছিল। এইটুকু জানলেই হবে, মহেঞ্জোদারো কমপ্লিট এখান থেকে। ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, এখানে পুরো 2017 সালের সেটটা করিয়ে দিলাম। তো এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কোয়েশ্চেনের লেভেল কিরকম ছিল। কোয়েশ্চেনের লেভেল একদমই কম ছিল। দেখবে 2023-এ না 24-এ যেই ফুড এসআইয়ের এক্সামটা হলো, এই এক্সামটাও সেই ঠিক একই লেভেলের কোয়েশ্চেন আছে। তো ফুড এসআইয়ের এক্সামে 50টা করে জিকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। তো 6টা সেট আছে, 50টা কোয়েশ্চেন করলে আমাদের টোটাল কতগুলো কোয়েশ্চেন করা হচ্ছে? 300খানা কোয়েশ্চেন করা হচ্ছে। তো আমার মনে হয় না 300খানা কোয়েশ্চেন যখন প্র্যাকটিস হয়ে যাবে, আর এইভাবে যখন ডিটেলস আমি পড়াবো, একটা কোয়েশ্চেন পড়াতে পড়াতে ওর আশেপাশের যত কোয়েশ্চেন আছে বা অন্য কোনো এক্সামে সেই ওই রিলেটেড কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, তো সেগুলো যখন আমি করিয়ে দেবো তখন 300-র সাথে সাথেই আরও 100-200টা কোয়েশ্চেন এক্সট্রা অ্যাড হয়ে যাবে। তো 300-র সাথে আরও 100-200 অ্যাড করে মোটামুটি 500 কোয়েশ্চেন ধরে রাখো। তো আমি যদি 7 দিনে তোমাদের 500খানা কোয়েশ্চেন করিয়ে দিতে পারি, আর এইভাবে ভিডিও দেখো আর নোট করে রাখতে পারো, তো আমার মনে হয় না আর আলাদা করে কোথা থেকে জিকে পড়া দরকার। এর মধ্যে থেকেই সব কমপ্লিট হয়ে যাবে, সব কভার হয়ে যাবে। তোমার শুধু পড়তে হবে আর 7 দিন পর আবার এগুলোকেই রিভাইজ করতে হবে, আর কিচ্ছু করার নেই। আর টোটাল আমি 17খানা ভিডিও দেবো, যেখানে হচ্ছে টোটাল কমপ্লিট হবে তোমার ওই এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কেও একটা ভিডিও বানিয়ে দেবো ওই সব ভিডিও ইনক্লুড করেই। তো মোটামুটি 1000টারও বেশি জিকে কোয়েশ্চেন তোমার করা হয়ে যাবে। আর এমন না যে যেখান সেখান থেকে কোয়েশ্চেন নিয়ে এসে জিজ্ঞেস করছি বা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য যে কঠিন কঠিন কোয়েশ্চেন নিয়ে আসছি, এগুলো সব জেনুইন রিলেটেড কন্টেন্ট। তো যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। প্লেলিস্টটা প্রস্তুতি নাম দিয়ে বানিয়েছি, যাতে হচ্ছে তোমাদের প্রস্তুতিতে সাহায্য করতে পারি। আর অবশ্যই কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো। আর কোনো ডাউট থাকলে বা কিছু জিজ্ঞেস করতে হলে নিচে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, ওখানেই রিপ্লাই দিয়ে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিচ্ছি আমি নিচে, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো। ওখান থেকে হচ্ছে সব ভিডিও আপডেট আর প্লাস হচ্ছে এই সব পিডিএফগুলো ওখানেই লঞ্চ করে দেবো। তো ওখান থেকে তোমরা নিয়ে নিয়ে পড়তেও পারবে। ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, আজকে বিদায় নিচ্ছি। এর পরের ভিডিওতে আবার দেখা হবে, পরে ফুড এসআইয়ের সেটগুলো ডিসকাস করবো। ঠিক আছে। আর যারা ম্যাথ, রিজনিং আর ইংলিশ নিয়ে চিন্তা করছো, তারাও টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ওখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সেটগুলো দিয়ে দেবো, ওখান থেকেই ম্যাথ ম্যাথগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে। আর যেমন ডাব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে ইংলিশ, ওখান থেকে হচ্ছে ভোকাবুলারিগুলো দেখতে থাকো, ওগুলোও দেখলে ওখান থেকেই কোয়েশ্চেন কমন পড়বে। সিলেবাস ধরে ধরে ইংলিশ ওগুলো পড়তে থাকো। ঠিক আছে, কিচ্ছু কমানো, কিচ্ছু বাদ দেওয়া যাবে না, ভালো করে ঘাটতে হবে, ভালো করে পড়তে হবে। 20 দিন আছে মাত্র, 6-7 ঘন্টা করে ডেলি দিলেই এনাফ, আর কিচ্ছু লাগবে না। আর এই ভিডিও তো মাত্র 15-20 মিনিট থেকে 30 মিনিটেই হয়ে যাবে কমপ্লিট। তো জিকে নিয়ে ভাবতে হবে না, কিছু জিএস নিয়ে ভাবতে হবে না, শুধু এই ভিডিওটা কন্টিনিউ করলেই হবে। এইখানে যে ভিডিও সিরিজে যে কটা ভিডিও থাকবে সে কটা ভিডিও দেখলেই তোমার টোটাল কভার হয়ে যাবে এই এক্সামের জন্য। আর ইংলিশ, ম্যাথ যেরকমভাবে বললাম করো। আর যদি প্রপার ভিডিও চাই বা টাইম টেবিলের ভিডিও চাই, তাহলে নিচে কমেন্ট করতে পারো, আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো এইসব নিয়ে। ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।